সমতলের আগুন ছোঁয়া কংক্রিটের জাল ছিন্ন করে হিমালয়ের পেলব প্রকৃতির সৌন্দর্য আমাদের বারে বারে টেনে আনে সিকিমে। সিকিম এদেশের পাহাড়, যেখানে তিব্বতীয় মালভূমির সংযোগে মিশে গেছে চীনের সীমান্তে। সেই সিকিম যা ভারতীয় ভূখণ্ডের মাঝে এক টুকরো অক্সিজেনের মতো পাইন, ওক, জুনিপার, ফার গাছের জঙ্গল রচনা করে লাখো মনাস্ট্রিকে আগলে রেখেছে। এই সিকিমেরই একটি অংশ ওয়েস্ট সিকিম। গোটা বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ কাঞ্চনজঙ্ঘা দর্শনের গৌরব অর্জন করেছে এই পশ্চিম সিকিম। প্রায় কাঞ্চনজঙ্ঘার কিনারায় অবস্থিত এই ঘন সবুজের গালিচায় লুকিয়ে রয়েছে একের পর এক মনোমুগ্ধকর স্থান। পর্যটকদের রসনা তৃপ্তির দায়িত্ব সানন্দে আর সাগ্রহে পালন করেছে এই জায়গাগুলো। আমাদেরও এই সিরিজে এমনই বিভিন্ন জায়গার হদিশ, তার সাথে সাইট সিইং স্পটসগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা। সোয়ানস ট্রাভেল ডায়েরির পঞ্চম পর্বে আসুন ঘুরে দেখা যাক এমনই কিছু অফবিট জায়গা। আজকে আমরা এসে পৌঁছলাম দিশা সিলভার পিক হোটেল। এটা মিডল পেলিংয়ে অবস্থিত। প্রায় 5:45টার দিকে আমরা এসে এই হোটেলে পৌঁছালাম। সকাল থেকে পেলিংয়ের সাইট সিনসগুলো করেছি, যেটা আগের পর্বে আপনাদের দেখিয়েছি। আর এখানে কিছু এরম সিঁড়ি পেরিয়ে আমাদের তবে হোটেলে ঢুকতে হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন এরিয়া। এখানে সবসময় ওনাদের স্টাফ থাকে, এখন রাত হয়ে গেছে বলে কেউ নেই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসে গেস্টরা ডিনার করতে পারে। এই জায়গাটা ওদের কিচেন। আমরা আছি 4th ফ্লোরের 402 আর 403, এই দুটো রুমই আমরা নিয়েছি। তো 402 এর রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। ফার্স্টে ঢুকেই রয়েছে একটা ডাবল বেড, সুন্দর দুটো ল্যাম্প শেড আছে। এদিকে আছে দুটো চেয়ার, একটা টেবিল, আর ইলেকট্রিক কেটেলও দিয়েছে, সাথে আছে টিভি। এখানে একটা আয়না আছে, আর এই দিক দিয়ে গেলে একটা ব্যালকনি আছে। তো চলুন ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনি থেকে এই দুটো ব্যালকনি কানেক্টেড, 402 আর 403। আর এখান দিয়ে এরকম একটা ভিউ আসছে রাত্রির বেলায়। কালকে ওয়েদার ক্লিয়ার থাকলে সকালবেলা আশা করি এই দিকটায় কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। আসুন এবারে আমরা যে ঘরে থাকবো, অর্থাৎ 403, 403টা আপনাদের দেখাই। চলুন। এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন আমাদের যে কি লক সিস্টেম রয়েছে, সেটা রুমের ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড রয়েছে। রয়েছে একটা ডাবল বেড, এছাড়াও রয়েছে পড়াশোনা করবার জন্য আপনারা চাইলে টেবিল ইউজ করতে পারেন। রুমে আপনারা বসে ডাইনিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য রুম সার্ভিসও অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে ডাইনিং স্পেসও রয়েছে, টিভি রয়েছে, এনাফ কাঠের ফার্নিচার্স রয়েছে। আপনারা জামা কাপড় রাখতে পারেন, সুটকেস লাগেজ রাখতে পারেন। অত্যন্ত ছিমছাম পরিষ্কার পরিপাটি রুম। এবারে আসুন ব্যালকনিটা দেখাই। এই রুমগুলোর মূল অ্যাট্রাকশন এদের ব্যালকনি। 402 আর 403 দুটোরই ব্যালকনি কানেক্টেড রয়েছে। তো এখান থেকে রাতের পেলিং শহরের একটা নাইট ভিউ পাওয়া যাচ্ছে। রিম্বি রোডের ওপরেই এই হোটেলটি অবস্থিত, যার ফলে রাস্তার ওপরে সমস্ত হোটেলস রয়েছে। কিন্তু যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে একেবারে এই দিকে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার থাকলে খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো আমরা আশা করছি যে আগামীকাল সকালে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে একটা আয়না, আর এখানে আছে বেসিন, এখানে কোমোডও আছে, তার সাথে আছে গিজার। শাওয়ার আর বালতি মগ ওটা তো দিয়েইছে, মোটামুটি ভালোই। এছাড়াও আপনাদের দেখাই, এখানে প্রতিটি ফ্লোরেই রয়েছে এদের ওয়াইফাই সিস্টেম। ভেরি গুড মর্নিং ফ্রম পেলিং। আমরা এই মুহূর্তে রয়েছি পেলিংয়ের মিডল পেলিংয়ের দিশা সিলভার পিক হোটেলে। এখানে এই মুহূর্তে বাজে সকাল 6:45। আমরা 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। ভেবেছিলাম যে আজকের ক্লিয়ার ডে থাকবে, কাঞ্চনজঙ্ঘার একটা পরিষ্কার ভিউ পাবো, কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে না। দূরে কাঞ্চনজঙ্ঘার সিলুয়েট দেখা যাচ্ছে বটে,
বাট তাতে পরিষ্কারভাবে তুষারাবৃত বরফ শৃঙ্গগুলো দেখা যাচ্ছে না। ব্রেকফাস্টের সাথে লাঞ্চ অথবা ডিনার এর সাথে অ্যাকোমোডেশন এই নিয়ে আমরা মাথাপিছু 1200 টাকা করে দিয়েছিলাম থার্ড ফ্লোরের রুমে, আর ফোর্থ ফ্লোরের রুমটায় আমাদের দিতে হয়েছিল 1300 টাকা করে। দিশা সিলভার পিক হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখন বাজে সকাল 8:30। ব্রেকফাস্টে দিয়েছে আলু পরাটা, পুরি সবজি আর ডিম টোস্ট। তো যে যেটা চাইছে সেটা এখানে প্রিপেয়ার করে দিচ্ছে। হোটেলে ব্রেকফাস্ট সারার পরে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম আমাদের আজকের প্রথম সাইট সিইং স্পট অর্থাৎ পেলিং স্কাইওয়াকের উদ্দেশ্যে। এখান থেকে পেলিং স্কাইওয়াকের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আমাদের পৌঁছতে সময় লেগেছে 13 মিনিট। এটা হচ্ছে স্কাইওয়াক যাওয়ার এন্ট্রি পয়েন্ট। কিছুটা সিঁড়ি দিয়ে উঠে আমাদের টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। স্কাইওয়াকের জন্য এরকম 100 টাকা করে টিকিট কেটে আমরা এবার ঢুকবো। আমরা এখন ঢুকছি স্কাইওয়াকে। এই জায়গায় আমাদের জুতো খুলে তারপরেই স্কাইওয়াকে এন্ট্রি নেওয়া যাবে। আমরা এই মুহূর্তে পেলিংয়ের স্কাইওয়াকে এসেছি। আজকের আমাদের সাইট সিইং শুরু হচ্ছে। দেখুন বুদ্ধার মন্দির রয়েছে, বিরাট বড় মূর্তি রয়েছে, অনেকটা রাবাংলার বুদ্ধ পার্কের মতোই। পরে যাব, আগে আমরা এই যে স্কাইওয়াক দেখতে পাচ্ছেন, আসুন স্কাইওয়াকে যাই। দেখুন সিজন শুরু হয়ে গেছে, পুজোর সময় প্রচুর মানুষ এসছেন, আর এখান থেকে আশপাশের ভিউটাও অসাধারণ লাগছে। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবুও খুবই সুন্দর লাগছে। এই মুহূর্তে আমরা পেলিং স্কাইওয়াকে, আসুন সকলের রিয়াকশন নিই, কেমন লাগছে সবার। প্রথমে আপনি বলুন কেমন। দারুণ লাগছে, এখানে অসাধারণ লাগছে, ওয়েদারটাও খুব ভালো। আর ফার্স্ট টাইম এলাম এরকম গ্লাস ব্রিজের ওপরে, দারুণ লাগছে। আপনি বলুন কেমন লাগছে। গ্লাস ব্রিজটা তো অসাধারণ, পুরো তলাটা দেখা যাচ্ছে। এরকম যে হয় ব্রিজ ফার্স্ট টাইম দেখছি, ব্যাপক। তার সঙ্গে বুদ্ধজি আছে, সেটাও তো বিশাল। তুই বল কেমন লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা লাগছে, তার সাথে রোদ আছে। এই এত সুন্দর বুদ্ধের ছবি উঠছে, তার সাথে নিজেদের ছবি উঠছে, খুব ভালো লাগছে। রিয়াকশন খুব ভালো। বলো কেমন হ্যাঁ, লাগছে। খুব ভালো জায়গা, এত সুন্দর জায়গা। এটা আমরা অনেক 27 বছর আগে পেলিং এসেছিলাম, তখনও তৈরি হয়নি। এবারে এসে নতুন দেখে খুব ভালো লাগলো। আর বুদ্ধের মন্দিরটা যা হবে তো, দেখি চেষ্টা করি কতটা উঠতে পারবো। আর এই সাইডের পেলিং মানে পেলিং এর সাইড সিন ওটা তো খুবই সুন্দর লাগছে, দারুণ। পাহাড়ের সব সৌন্দর্য খুব ভালো লাগছে, এটা তো অতুলনীয়। টপ অফ দ্য কাঞ্চনজঙ্ঘাটাই খালি একটু মেঘের মধ্যে হারিয়ে গেছে, না হলে ওটা ভালো লাগছে খুব। হ্যালো, আমরা সবাই মিলে এই মুহূর্তে রয়েছি পেলিং স্কাইওয়াক। কেমন লাগছে সবাই বলুন। খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা, দারুণ দারুণ দারুণ। আমরা এখন সিঁড়ি ভেঙে উঠছি পেলিংয়ে। স্কাইওয়াকের পাশেই রয়েছে বুদ্ধের মূর্তি, সেখানে যাচ্ছি। আমরা উঠে এলাম পেলিংয়ের স্কাইওয়াকের পার্শ্ববর্তী বুদ্ধ মূর্তির কাছেই। উপর থেকে আপনাদের এই ভিউটা দেখাচ্ছি, দেখুন এখান থেকে স্কাইওয়াকও দেখা যাচ্ছে। এবং বাঁদিকটা পুরোটা অসাধারণ ভিউ রয়েছে এখানে। বুদ্ধা মন্দিরের পাশে আমরা বেরিয়েছি, আপনাদের দেখাচ্ছি কিরকম। এটা হচ্ছে বুদ্ধ মন্দিরের পেছন দিকটা। এখানে বুদ্ধিস্ট যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কি সুন্দর অফারিংস দিয়েছেন, কত ফল সবজি
এখানে দেখুন বেদানা আছে, মুসাম্বি লেবু আছে, আনারস আছে, পাকা পেঁপে দেখতে পাচ্ছি আমরা, আপেল দেখতে পাচ্ছি। মন্দিরের পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপাসনা হচ্ছে। আচ্ছা, এই সুযোগে আপনাদের পেলিংয়ে আমরা যে হোটেলটায় ছিলাম, সিলভার পিক হোটেল দিশা, তো সেই হোটেল সম্পর্কে দু চারটে কথা বলে। প্রথমত, হোটেলটা লোকেশন ওয়াইজ মিডল পেলিংয়ে অবস্থিত। সার্ভিস মোটামুটি ঠিক আছে, রুমসগুলো যথেষ্ট স্পেশিয়াস, কোনো রকম কোনো অ্যামেনিটিসের প্রবলেম ছিল না। যেই জিনিসগুলো আমাদের সমস্যা মনে হয়েছে, যেটা হচ্ছে প্রথমত ওদের একটু আন্ডার স্টাফড বলে মনে হয়েছে। স্টাফের সংখ্যাটা খুবই কম ছিল আমাদের মনে হয়েছে, কারণ আমরা যখন ডিনার চাইছি 9টার সময়, ওরা ডিনার দিতে দিতে 9:30 পৌনে 10টা হয়ে যাচ্ছে। আজকে সকালেও তাই ব্রেকফাস্ট চাইলাম 7:30টায়, সেটা ব্রেকফাস্ট দিতে দিতেই ওরা প্রায় 9:45 করে দিল। তো এইটা একটু সমস্যা রয়েছে, যেহেতু 2-3 জন মিলে পুরোটা সামলায়, তো ওদের পক্ষেও পেরে ওঠা হয়তো মুশকিল হয়ে যায়। তো বাকি ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। আপনারা চাইলে থাকতেই পারেন, স্ট্রংলি রেকমেন্ড করছি এমনটা নয়, বাট যদি আপনারা বাজেট প্রপার্টি খোঁজেন, স্ট্যান্ডার্ড রুমস যেখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনারা দিশা সিলভার পিক মিডল পেলিংয়ে আপনারা চুজ করতেই পারেন। ডেসক্রিপশন বক্সে আমরা সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আমরা এবার রওনা দিলাম পেমিয়াংসে মনাস্ট্রির উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছলাম পেমিয়াংসে মনাস্ট্রিতে। আর পেলিং স্কাইওয়াক থেকে এখানে পৌঁছতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগলো। আনুমানিক 1705 সাল নাগাদ লামা লাতসেন চেম্পো এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে আন্দাজ 6840 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি তার অপরূপ কাঠের কাজের জন্য গোটা সিকিমেই প্রসিদ্ধ। দেওয়ালে যে চিত্রায়নগুলি করা আছে তা মিউরাল আর ফ্রেস্কো ঘরানার পরিচয় বহন করছে। চলে এলাম আমরা ছাঙ্গে ওয়াটারফলস। একদম সামনে চলে এসেছি ওয়াটারফলসের। কালকের কাঞ্চনজঙ্ঘা ফলসের যেরকম গর্জন ছিল, এখানেও একই ব্যাপার, অনন্য অভিজ্ঞতা। অবশ্যই আপনাদের আসতে হবে। দেনতাম একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এই দেনতাম গ্রামের ছবি এখান থেকে আমাদের রিনচেনপং যাওয়ার পথে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমরা রিনচেনপংয়ে পৌঁছলাম প্রায় 2 ঘন্টা 15 মিনিট সময় আমাদের লাগলো। প্রথমেই আমরা হোটেলে চেক ইন করার আগে কিছু সাইট সিইং করে নেব। আমরা প্রথমে এসেছি ব্রিটিশ বাংলো, রিনচেনপংয়ের ব্রিটিশ বাংলো। আসুন আপনাদের এই জায়গাটা ভালো করে দেখাই। একদম পাহাড়ের উঁচুতে পাইনের জঙ্গলের মাঝে এই ব্রিটিশ বাংলো অবস্থিত। এটি একটি হেরিটেজ সাইট, যার রক্ষণাবেক্ষণ করে সিকিম গভর্নমেন্ট। বাংলোর পিছন দিকটা আপনাদের একটু দেখাই, একদম ফাঁকা। এটা একটু অফবিট জায়গাটা যা দেখছি। পেছনেও রয়েছে ঘন পাইনের জঙ্গল। ভেতরে ঢুকতে দেয় না? চলো গিয়ে দেখি। যা দেখলাম আমরা, এই ব্রিটিশ বাংলোতে সবকটা দরজাই বন্ধ। তাই আমরা এলাম, এই ফুল বাগানের কিছু ছবি তুললাম আর ফিরে যাচ্ছি। আমরা পৌঁছলাম রিনচেনপং মনাস্ট্রি। আর ব্রিটিশ বাংলা থেকে এখানে পৌঁছতে প্রায় 15-20 মিনিট সময় লাগলো। আজ থেকে 3 বছর আগেও এই মনাস্ট্রিতে আমরা এসেছিলাম, তো তখনও যেমন সুন্দর লেগেছিল, এখনো খুব সুন্দর লাগছে। সাধারণ পাইন জঙ্গলের পাশেই রয়েছে রিনচেনপং মনাস্ট্রি, আর পাশে রয়েছে পুরো ফুলের একটা রাস্তা করা। এই জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে, পুরো ফুল দিয়ে ঘেরা রাস্তাটা, দারুণ লাগছে।
গুম্ফার ভেতরের দৃশ্যটা কিছুটা এরকম। আর এখানে কি সুন্দরভাবে বুদ্ধিস্টদের পেন্টিং করা রয়েছে, প্রতিটা দেওয়ালে অসাধারণ চিত্রায়ন করা, এমনকি সিলিংয়েও খুব সুন্দর একটা চিত্রায়ন করা রয়েছে। এখানকার বিশেষত্ব হলো নীল রঙের বুদ্ধমূর্তি। এই ধরনের বুদ্ধমূর্তিকে বলে অক্ষোভয়া, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার। এটি হলো রিনচেনপং মনাস্ট্রির পাশেই অবস্থিত একটি স্তূপা। এর পেছনেই রয়েছে সবুজ ঘাসের গালিচার মতো বিস্তৃত একটি অংশ। এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। যেহেতু এখন আকাশ মেঘাচ্ছন্ন, তাই আমরা দেখতে পেলাম না। রিনচেনপং মনাস্ট্রির একদম পাশেই এখানে একটা জায়গা রয়েছে খুব সুন্দরভাবে নানান রকম ফুল দিয়ে সাজানো। রোদ ঝলমলে পরিবেশে এই জায়গাটাকে অপূর্ব লাগছে। এই জায়গাটায় এই যে ঘরগুলি আপনারা দেখছেন, এখানে লামারা থাকেন। এছাড়াও বিভিন্ন শিশুদের এখানে রেখে পড়াশোনা করা হয়। লামাদের বিভিন্ন রকম বৌদ্ধ ধর্মের পড়াশোনা এখানে হয়। আমরা এখন পয়জন লেক যাব, কেউ যাচ্ছে না, সবার ভয় যে যোগ ধরবে, তাই আমি আর দাদা ঠিক করলাম পয়জন লেক যাব। কি আমরা যাব তো? হ্যাঁ, চলো অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। চলো, যোগ ধরলে ধরবে। জঙ্গলের মাঝখানে। জঙ্গলের মধ্যেখান দিয়ে আমরা এখন পয়জন লেক যাচ্ছি। বেশ রোমহর্ষক অভিজ্ঞতা, চারপাশে ঘন জঙ্গল, তাই না? বিশাল। তার মধ্যে দিয়ে আমরা এই সরু পায়ে চলা পথে আমরা যাচ্ছি। কি আছে তাও জানি না, সামনে কি আছে তাও জানি না, এরকম গেস ওয়াক করতে করতে যাচ্ছি। প্রায় মিনিট 10 এই জঙ্গলের মধ্যে এদিক ওদিক হাঁটার পরে আমরা পয়জন লেকটা খুঁজে পাইনি। এদিক ওদিকে বহু পায়ে চলা রাস্তা চলে গেছে, তো আমরা একটা রাস্তা ধরেই এগিয়েছি, তো হয়তো অন্যগুলো ধরলে পেয়ে যেতাম। যাই হোক, পাইনি, বেটার লাক নেক্সট টাইম, এইবারটা হলো না। জঙ্গলের রাস্তায় ঢুকেছিলাম, দিয়ে যাচ্ছি, পথ শেষ হচ্ছেই না, যাচ্ছি আর কোনো একটু আছে। তারপরে অনিশি আমাদের বুদ্ধি দিল কি ব্যাকে আরেকটা রাস্তা চলে আছে, ওইটাকে ফলো করে দেখা যায়। ওই রাস্তা দিয়ে আসতে না আসতে সামনেই আমরা লেকটাকে। এই দেখুন, এটাকে বলে প্লট টুইস্ট সিনেমায়। এই হচ্ছে পয়জন লেক। আমরা নেমে যাচ্ছি লেকের জলের কাছে। এই হলো বহু প্রতীক্ষিত পয়জন লেক। হ্যাঁ, অনেক মাছ আছে। ভালো করে সারাউন্ডিংটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে। আমরা কিন্তু পায়ে হেঁটে ট্রেক করে এই জায়গাটা এলাম। আপনাদেরও পরামর্শ দেবো, অবশ্যই আসবেন। এটা হলো রিনচেনপংয়ে আমাদের হোমস্টে, অর্থাৎ হোটেল প্যানোরামা হিলস। এটা দেখতেই পাচ্ছেন আপনারা, মেন রোডের একদম পাশেই অবস্থিত। এর আশপাশেও অনেকগুলো হোমস্টে রয়েছে, আর এর ঠিক পাশেই আরেকটা হোমস্টে রয়েছে রাস্তার অপোজিট সাইডে। এটা হচ্ছে রিনচেনপং নেস্ট হোমস্টে, এটাও বেশ নাম করা। কিন্তু আমরা আজকের হোটেল প্যানোরামা হিলসে উঠেছি। আর এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এগিয়ে এই সোজা যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিনচেনপংয়ের রিনচেনচোলিং মনাস্ট্রির গেট। এইটা হচ্ছে রিনচেনচোলিং মনাস্ট্রি, অর্থাৎ একদম আমাদের হোটেলের অপোজিটেই হচ্ছে রিনচেনচোলিং মনাস্ট্রি। সেকেন্ড ফ্লোরে এটা আমাদের রুম 201। প্রথমে ঢুকেই দেখা যাচ্ছে একটা ডাবল বেড, তার পাশেই রয়েছে একটা অ্যাটাচড বাথরুম। এখানে আছে গিজার, তার সাথে কোমোড, শাওয়ার, একটা বেসিনও আছে ছোটোর মধ্যে, ঠিকঠাক। আর এখানে একটা টেবিল দিয়েছে। ডাবল বেডের পাশেই রয়েছে একটা জানলা, আর এই সাইড দিয়ে যাওয়া যায় ব্যালকানিতে। পাশেই রয়েছে ব্যালকানি, তো ব্যালকানি থেকে এরম একটা ভিউ আসছে। আমাদের সেকেন্ড ফ্লোরের রুম দিয়েছে 201। ওপরের ফ্লোর থেকে রুমগুলো অলরেডি বুক ছিল বলে আমরা পাইনি। কিছুটা এরকম ভিউ। আমরা এখন এন্ট্রি করছি রিনচেনপং মনাস্ট্রি। আমরা এখন ঢুকছি রিনচেনপংয়ের রিনচেনচোলিং মনাস্ট্রিতে। আসুন। এই গেট দিয়ে ঢুকতে হবে, সাইডের একটা গেট আছে, এখান দিয়ে ঢুকে এন্ট্রি পয়েন্ট। সব থেকে মজার বিষয়টা হলো রিনচেনপংয়ের এই রিনচেন
চোলিং মোনাস্ট্রি, আর আমরা রয়েছি এই হোমস্টেতে, একদম আমার আঙুলের সোজা এই যে ব্লু কালারের এই যে 4তলা বিল্ডিংটা, হোটেল প্যানোরামা হিল রিনচেনপং, এখানে আমরা রয়েছি। চলুন মোনাস্ট্রির ভেতরে যাওয়া যাক। ওয়েস্ট সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের পছন্দের স্থান হচ্ছে এই রিনচেনচোলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রি 1730 খ্রিস্টাব্দে নাগাদাকপা লামা দ্বারা নির্মিত। সিকিমের যে সমস্ত মনাস্ট্রিগুলি অনেক প্রাচীন তার মধ্যে এই মনাস্ট্রিটিও পড়ে। যখন শুরু হয়েছিল তখন এই মনাস্ট্রিতে প্রায় 98 জন লামা ছিলেন। এই মনাস্ট্রির অন্যতম আকর্ষণ হল আদি বুদ্ধ মূর্তি, অর্থাৎ যে বুদ্ধ মূর্তি একজন নারীকে আলিঙ্গনরত অবস্থায় বুদ্ধের ধ্যানকে সিম্বলাইজ করে। এই বুদ্ধ মূর্তির অর্থ হল পাওয়ার অফ ইউনিয়ন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ নারী এবং পুরুষের মিলনে গোটা পৃথিবীর যে শক্তির আধার তাকেই সিম্বলাইজ করা হয়েছে এই মূর্তির মাধ্যমে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মঙ্ক রিনপোচের রেসিডেন্স, অর্থাৎ যে সন্ন্যাসী এই মনাস্ট্রিটি তৈরি করেছিলেন এবং মূল উদ্যোক্তা ছিলেন তার বাসস্থান। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি দেখা যায় রিনচেনচোলিং মনাস্ট্রির পেছন থেকে। রিনচেনপংয়ের হোটেলে চেক ইন করার পরে আমরা গেছিলাম রিনচেনচোলিং মনাস্ট্রিতে। তারপরে এখন আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি রিনচেনপংয়ের মার্কেটের দিকে, এখান থেকে প্রায় 500 মিটার মতো, তো মিনিট 27 সময় লাগবে। আমরা সবাই টুকটুক করে হাঁটছি, যেহেতু আজকে আমরা 3টের মধ্যেই হোটেলে চেক ইন করে নিয়েছিলাম, হাতে অনেকটা সময় রয়েছে, তাই সন্ধে যতক্ষণ না নামে ততক্ষণ আমরা একটু হাঁটবো। আসুন মার্কেটের দিকে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো মার্কেটে কি কি রয়েছে না রয়েছে। আমরা চলে এলাম রিনচেনপং এর ছোট্ট একটি হাটে। এখানে এক পাশে যেমন রয়েছে জুতো, তার পাশেই রয়েছে আলু পটলের দোকান। বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করার জন্য এখানকার স্থানীয় মানুষদের ভরসা হচ্ছে এই হাট। মূলত সপ্তাহে একদিন এই হাট বসে এবং শিলিগুড়ি থেকে বিভিন্ন ধরনের সামগ্রী এখানে আসে এবং সাধারণ মানুষরা এখান থেকে কেনাকাটি করেন। আমরা এখন এসেছি রিনচেনপং এর মার্কেটে, আর এখানে একটা ছোট ক্যাফে বা রেস্ট্রো আছে। মার্কেট ঘোরার পরে খুব খিদে পেয়েছে, তাই এখানে দেখা যাক চাউমিন বা থুকপা কি পাওয়া যায় সেটাই নেব। আর রিনচেনপং এর মার্কেট কিছুটা এরকম দেখতে, ছোটোর মধ্যে। আচ্ছা, আমরা তো রিনচেনপংয়ে হাঁটাহাঁটি করছিলাম, কিছু মার্কেটেও ঘোরাঘুরি করলাম, হাটটা দেখলাম, কিন্তু তারপরে আমাদের যে একটু মানে চিকেন থুকপা বা চিকেন মোমো এই ধরনের খাবার খাওয়ার ইচ্ছা হলো, তো সেইটা নিয়ে তুমি কিছু কমেন্ট করো। আমরা এখানে যত জায়গায় খুঁজছি কোথাও চিকেন তো পাওয়া যাচ্ছে না, সব সময় ভেজ, আইদার ভেজ চাউমিন বা ভেজ মোমো, চিকেন বা পর্ক কোথাও নেই। তো অনেক খোঁজার পরে একজন মহিলা বললেন নিচ থেকে যে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। তো আমরা এই ক্যাফেটাতে এসেছি, তো এখানে অ্যাট লাস্ট পর্ক চাউ বা পর্ক থুকপা পাওয়া যাচ্ছে, তো আমরা এখন সেটাই খাবো। সন্ধেবেলা এখন হালকা খিদে পেয়েছে, তো আমরা এটাই এখন ট্রাই করি, দেখি কেমন হয় টেস্টটা। এসে গেল আজকের আমাদের স্ন্যাক্স পর্ক থুকপা। এখন বাজে সন্ধে 7টা। রিনচেনপংয়ের রাস্তাঘাট শুনশান হয়ে গেছে, স্থানীয় কিছু মানুষজন ছাড়া খুব একটা কোনো মানুষের দেখা সাক্ষাৎ আমরা পাচ্ছি না। রিনচেনপংয়ের রাস্তা থেকে রাতের পেলিং শহরের দৃশ্যটা দেখুন একবার, কি অপূর্ব লাগছে, যেন রাতের আকাশে ঝিকমিক করছে একের পর এক তারা। সেদিন রাত্রে আমাদের জন্য ডিনারের ব্যবস্থা হয়েছিল রুটি, ভাত, অমলেট, সবজির তরকারি, ডাল এবং চিকেন। এই হোটেলেরও কিন্তু রান্নাবান্না খুবই সুস্বাদু ছিল, আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে। ভোর 5টায় উঠে আমরা যা দেখলাম তা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন।
পূব দিকে সূর্যোদয়ের সাথেই রং ধরেছে আকাশ, আর তার মাঝে এই অপূর্ব ল্যান্ডস্কেপকে আরও সুন্দর করে তুলেছে কাঞ্চনজঙ্ঘার আগমন বার্তা। আমরা দেখলাম মেঘের রাজত্বের মাঝে উঁকি দিচ্ছে কাঞ্চনকন্যা। বরফের চাদরে ঢাকা শ্বেত শুভ্র পর্বতশ্রেণী এক কথায় পুরো পরিবেশটাকেই অসাধারণ করে তুলেছে। পূব দিকে সূর্য উদয় হচ্ছে, আর তার সাথে পরিবর্তিত হচ্ছে আকাশের রং। যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাসে পাহাড়ের সিলুয়েট তার রঙের পরিবর্তন ঘটাচ্ছে প্রতিটা সেকেন্ডে। রিনচেনপংয়ের এই হোটেলটিকে বেছে নেওয়ার একটা মূল উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা। আমরা বহু রিসার্চ করার পরে এই হোটেলটাকেই চুজ করেছিলাম। এর আগেও আমরা বহুবার এসেছি পাহাড়ে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখার জন্য। সত্যি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এমন সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। কি অপূর্ব লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখার একটা মজা আছে, মজা না বলে আপনারা সীমাবদ্ধতাও বলতে পারেন। কিছুক্ষণ পরেই কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে আবার কিন্তু মেঘের অন্তরালে লুকিয়ে যেতে শুরু করলো। বেলা যত গড়াতে শুরু করলো ততই কাঞ্চনজঙ্ঘা চলে গেল মেঘের আস্তরণের তলায়। সূর্যের আলো পড়ে কাঞ্চনজঙ্ঘাকে যেন আরো রূপসী মনে হচ্ছে। আপনার কেমন লাগছে? অসাধারণ লাগছে। এ তো মানে ভাষায় বলে বোঝানো সম্ভব না। মানে আশা করেছিলাম যে অ্যাটলিস্ট ফিরে যাওয়ার আগে একদিন দেখতে পাবো, সেটা দেখতে পেলাম, এটাই ভালো লাগছে। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই হোটেলটির কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেওয়া রইল। আর এই হোটেলের রুম ট্যারিফ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, আমাদের 6 জনের জন্য একটা 4 বেডেড রুম আর একটা ডাবল বেডেড রুম নেওয়া হয়েছিল। তো মোটামুটি 1200 টাকা পার হেড পার ডে পড়েছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার অথবা লাঞ্চ। সিজন বা অফ সিজন অনুযায়ী এই রেটটা কিন্তু ভ্যারি করে। সিকিমের সমস্ত বাড়িতেই এরকম অসাধারণ ফুল দিয়ে সাজানো, দারুণ দেখতে লাগে। সকালে মর্নিং ওয়াক করতে করতে আমরা দেখলাম যে এই ফলটা মাটিতে পড়েছিল। দেখি ফলটা একবার দেখাও। হ্যাঁ, তো আমরা এখানে স্থানীয়দের জিজ্ঞেস করলাম যে এটা কি স্কোয়াশ, তো ওনারা বললেন হ্যাঁ এটাই স্কোয়াশ, হেলথের জন্য খুবই ভালো। এই পুরো গাছটা দেখছেন, পুরোটাই স্কোয়াশের গাছ, এটা আরো বড় হয়। হ্যালো, গুড মর্নিং। হোটেল প্যানোরামা হিল রিসর্ট রিনচেনপংয়ে আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পুরি আর সবজি। ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় সাইজের, আর তার সাথে সবজি রয়েছে, আলু সবজি। সকালবেলা বেশ সেখানে পাহাড়ের ভিউ এনজয় করতে করতে খাওয়ার মজাই আলাদা। আজ তাহলে এখানেই শেষ হোক।
পরের পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্বে থাকবে ছায়াতাল সহ ওয়েস্ট সিকিমের আরও 2-1টি উল্লেখযোগ্য স্থান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন।